আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি। যে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে। উনি তাকে অনুরোধ করেছেন যে যেকোনো উপায়ে হোক বা যেকোনো ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে, ওনার কি সেফ এক্সিট, ওনার কেন সেফ এক্সিট দরকার? সেফ এক্সিট দরকার আছে ওনার, এবং আবার এটাও বলতে পারেন যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার? হ্যাঁ ভাই, ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার, কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তো ওনাদের অ্যারেস্ট করে ঝুলাই ফেলবে। সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে, সেফ এক্সিট এটা। অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে যে কোনো মুহূর্তে, ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে। সুতরাং ওনার সেফ এক্সিট দরকার, এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া, আর কেউ না। যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছেই ফোন দিয়ে এই অনুরোধ করেন, এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন আপনার বিষয়ে এইসব ভার্বাল আপনি ফোনে আমারে বললেন হবে না, আপনি লিখিত চিঠি দেন, গভর্নমেন্টের লিখিত চিঠি দেন, সেই চিঠির উপরে আমরা অ্যাকশন নিব। সেই চিঠি যদি না দিতে পারেন এসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না, আপনি লিখিত চিঠি দেন, আমরা বিবেচনা করব। সবচেয়ে মজার কাহিনী এগুলো। তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতিব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য? সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে? এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? ওকে কি ক্ষমা করা যাবে? ওকে ক্ষমা করা যাবে না। ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে, এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে, তাতে সেনা, পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে, যা আমি আপনাদের সামনে তড়িৎ বেগে নিয়ে আসার চেষ্টা করব। জয় বাংলা। আপনি এমপি হয়েছেন দেখেই তো আর দাড়ি টুপি লাগাইছেন দেখেন তো আর বাংলাদেশের সংবিধানের ঊর্ধ্বে না। বেহেশতের টিকিট আপনি নিয়ে মালিক হয়ে যেতে পারেন, বাংলাদেশের সংবিধান আপনাকে এখনো ওই বাংলাদেশের যা তা করে যাবেন এই 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 সুযোগ আপনাকে দেয় নাই। আপনি আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, মওদুদির কথা বলে, এরা তো আবার আমি গবেষণা করেছি জামাতকে নিয়ে, এরা তো নবী মুহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মগা মওদুদির উম্মত। এদের কাছে মওদুদি যা বলছে সেটাই হাদিস, কোরআন, সবকিছু আল্লাহ রসুল এগুলো তারা ইউজ করে পাবলিককে ধোকা দেওয়ার জন্য। এগুলো আমরা জানি, মানুষ এখন এগুলো জেনে গেছে। 2024 সালের পরে অনেকেরই মুখোশ খুলে গেছে, অনেকের। সিংকুবাম বলেন, মৌলভী সাহ বলেন, আমাদের মতো কোটায়ালা বলেন, কে কি সবার মুখোশ খুলে গেছে। হাম নিয়ে কারো কথা নাই, শিশু মারা যায় হামে, শত থেকে হাজার পার হয়ে গেছে, কারো কোনো কথা নাই। সরকার 2 মাস না যেতে 1 লাখ কোটি টাকা ঋণ, ব্যাংক থেকে, ব্যাংকের মানুষ। আপনি হয়তো সম্ভবত একটা আমাদের বোধহয় ভিডিও দেখাবেন যেখানে বলা হয়েছে যে 2 কোটি টাকা ব্যাংকে সে 5,000 টাকা 2,000 টাকা তুলতে পারে। ব্যাংকের অবস্থা দেখেন, 1,000 হয়তো ব্যাংকে আমাদেরকে টাকা দিচ্ছে না, বুঝছেন? মানে গ্রাহক তো 2,000 ব্যাংকে টাকা। আছে নিরাপদে থাকার জন্য। তাহলে এই যে পরিস্থিতি, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কে? এই ইউনিট সরকার, এই বর্তমান সরকার, এরা দায়ী। কিন্তু এদের তো একটা রেডিমেড হাদিস আছে। কে দায়ী? কি হয়েছে? বাইতুল মোকাররমে ঠাড়া পড়ছে, কে দায়ী? আওয়ামী লীগ। চরমোনাই পীরের দরবারে ঠাড়া পড়ছে, কে দায়ী? আওয়ামী লীগ। তারপর জামাতের অফিসে ঠাড়া পড়ছে, কে দায়ী? শেখ হাসিনা। মানে এদের তো আর যদি তাতেও না কুলায়, মনে করেন যে আপনি শেখ হাসিনা, আওয়ামী লীগ, মানে যাই ঘটুক দেশে দুর্ভিক্ষ লাগছে, আওয়ামী লীগ। তারপর দেশে বাচ্চারাদের মাদ্রাসায় বলাৎকার করে, এর জন্য আবার আওয়ামী লীগেরও দুষতে পারে, বলবে যে মাদ্রাসা তো আওয়ামী লীগ বানাইছে, মসজিদ আওয়ামী লীগ বানাইছে, এটা বলে ফেলতে পারে একদিন। খুব বেশি দিন নেই, এমন একটা দিন আসবে যখন দেখবেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত মাদ্রাসায় যদি বলাৎকার হয়, বলবে এটা তো আওয়ামী লীগ বানাইছে, বলাৎকার করে যারাই বলবে, দেখবেন আপনি। আর তারপরও যদি আপনি ঠেকায় রাখতে না পারেন, এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি লিখেছিলাম এবং বলেছি
যে বাংলাদেশের যত ক্রাইসিস আছে, কেউ যদি বাচ্চা না হয়, যে 10 বছর 20 বছর বাচ্চা হয় না বা 50 বছর বাচ্চা হয়নি, তাতে কি শুধু বলে দেবে ভারত দেয়, শুধু বলবে ভারত দেয়, জমি জমা নিয়ে ঝগড়া ভারত দেয়, মসজিদের মাইকের ব্যাটারি নষ্ট হয়েছে ভারত দেয়, মৌলভী সাহেবের পাইলস হয়েছে ভারত দেয়, মৌলভী সাহেবের বউ আরেকজনের লোকে ভেঙে গেছে ভারত দেয়, মৌলভী সাহেবের বউয়ের বাচ্চা হয় না ভারত দেয়, মৌলভী সাহেবের মেয়ের হাঙ্গা হয় না ভারত দেয়, মৌলভী সাহেবের মায়ের হাঙ্গা হয় না ভারত দেয়। এটা বলে দিলে এই বাংলাদেশের সব মার্কেটে খাবে, আপনি নিশ্চিত থাকেন, খাচ্ছে, খাবে। টিআইবি টিটিআইবি তারেক রহমানের হাওয়া ভবনের দুর্নীতি নিয়ে অনেক রিপোর্ট করেছিল। টানা পাঁচবার দুর্নীতির চ্যাম্পিয়ন করছিল টিআইবি। সেই টিআইবি তারেক রহমানের কাছে চলে গেছে, যেন তারা ভয় পাচ্ছে, মাপ চাইতে গেছে আর কি। এরা ভয় দেয় নাই, এরা গেছে দালালি করতে। দালাল শ্রেণীর লোক থেকে সাবধান। আপনি দেখেন না, যে লোকটা মমতার জন্য জান দিত, প্রাণ দিত, সুমন, কবির সুমন, সে কিন্তু বলে ফেলেছে যে সে তো তৃণমূল হতে চায়নি, তাকে হাতে পায়ে ধরে নিয়ে গেছে। নায়েব দেব এখন বলতেছে না যে আমি তো হইতে চাইনি, আমাকে জোর করে আর ভাই মমতা ব্যানার্জি তার ভাইপো নিয়ে আসছে। তারপর আর এক গায়িকা দেখলাম বিজেপির যে মমতার জন্য গান গেয়ে গেয়ে গলা ফাটাইতো, ওই যে আগামীকাল বিজেপির মুখ্য শুভেন্দু অধিকারীর মানে অভিষেকে সে এখন বিজেপির পক্ষে গান গাইবে। তো সামসা এরকমই হয়ে থাকে, কখন কে কার পক্ষ নেয় বুঝা বড় মুশকিল, খুবই মুশকিল। কালকে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এই টিআইবি তখন শেখ হাসিনার কাছে গিয়ে বলবে তারেক রহমান তো দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন ছিল, এইবারও হ্যাট্রিক করেছে, কত কথা বলবে। আবার তারেক রহমানের কাছে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, এটাই তো তাদের কাজ। তারা তো মেরুদণ্ড নাই, তারা স্থির থাকতে পারবে না, তাদের মেরুদণ্ড নেই, ছিল না কখনো। বাংলাদেশের বুদ্ধিজীবীদের কখনোই মেরুদণ্ড ছিল না। তার চেয়ে বড় কথা, এরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সাথে তাদের যে ধরম মহরম, আগে শুধু জানতাম যে মাদ্রাসায় যারা পড়ে বা মাদ্রাসায় থাকে মৌলবী মোল্লারাই কেবল স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, সংবিধান বিরোধী, 72-এর সংবিধান বিরোধী, ধর্মনিরপেক্ষতা বিরোধী, বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে। এখন দেখি না, ও মা, আমাদের মতো কোটটাই পড়া লোকগুলো দেখি মুক্তিযুদ্ধ বিরোধী। মানে তারা তখন লজ্জা পাইছে বলতে। যদি কোনো কারণে কখনো বাংলাদেশে জামাত ক্ষমতায় আসে, দেখতে পারবেন কত মানুষ, কত কোটা এলারা তখন জামাত করা শুরু করবে। মানে বাংলাদেশের মানুষজন এরকম যে তুমি কার, যখন যে আমার। মেরুদণ্ডহীন, অধিকাংশ মানুষের মেরুদণ্ডহীন। দেখেন না 2024 সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসেও আমরা কিন্তু কোনো বিএনপি জামাত খুঁজে পাইনি, রাস্তাঘাটে, মাঠে ঘাটে, হারিকেন্দ্রেও খুঁজে পাইনি। আর এখন আপনি যেখানেই যাবেন শুধু বিএনপি আর বিএনপি, জামাত আর জামাত, গিজ গিজ করে, একটু কোনো লোকের কম নাই। আমাদের সরিষাবাড়ি জামাত যেখানে 40,000-এর অধিক ভোট পাইছে, অথচ আমরা খুঁজেই পাইনি জামাত কোথায়। এগুলো কোথায় ছিল? অর্ধেক ছিল আওয়ামী লীগের ভিতরে, আর অর্ধেক ছিল বিএনপির ভিতরে, খুঁজেই পাওয়া যায় না। এখন বেড়েইতেছে জামাত ক্ষমতায় আসলে বোঝা যায়, অলরেডি বিরোধী দলে আসাতেই তো অনেকের চরিত্র প্রকাশ হয়ে গেছে। আপনাকে একজন ইয়ে করে বলছে জ্বালা অন্তর জ্বালা, মানে আপনার খুব জ্বলতেছে আর কি। আমার কেন জ্বলবে? আমার কোন দুঃখে জ্বলবে? জ্বলতাছে হলো যে জামাতিরা এখন পুরান ঢাকায় বসে আছে, আওয়ামী লীগকে হটিয়ে সেল চালায় ভেস্তে চলে গেছে, তারপর আপনার ব্যবসায়িক উঠলে তারা জ্বলবে, আমি জ্বলবো কেন? আমার কি পুরান ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান আছে? পুরান ঢাকায় আমার দোকান আছে না? গুলশান পাড়ায় আমার মার্কেট আছে? যারা না আমার শেয়ার বাজারে শত শত কোটি টাকা জমা রাখছি, যারা রাখছে তারা না মদ অবস্থা আছে। শেয়ার বাজারের 80% মানুষকে আমি দেখতাম ওই সিকিউরিটি হাউস গুলো গিয়ে দেখতাম সারাদিন আওয়ামী লীগের সমালোচনা, শেখ হাসিনার সমালোচনা। কেমন লাগে এখন? জ্বলে কার? আমার জ্বলে নাকি বেটা? আমার জ্বলবে কোন দুঃখে? ভারত থেকে তেল আনার, ভারত বয়কট করে জ্বলবে আমার না? তোদের জ্বলতেছে, নির্লজ্জ বেহায় কোথাকার। আমার জ্বলবে কেন? আমার কোন দুঃখে জ্বলতে যাবে? আপনি পাকিস্তান থেকে তেল আনার প্রস্তাব করছেন? জি, আমি বলছি পাকিস্তান থেকে তেল আনতে হবে। এরকম ভারতীয় তেল সৌদি রাশিয়া থেকে আসবে, নাস্তিকদের তেল, আবার হিন্দু ভারতে সেখানে রিফাইন হয়ে বাংলাদেশে আসবে। ইজ্জত থাকলো? তার উপর আবার গিদর আসতেছে, গিদরের গোস আসতেছে আমেরিকা থেকে। এগুলো চুলাতে জ্বালায় জ্বালা গেলে খাবে? ছি 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 ছি, ইমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। এগুলো কোনো কথা না, এগুলো কি বলেন আপনারা? আর যারা বলতেছে আমার জ্বলবে কোন দুঃখে, জ্বলতেছে তো তোমাদের। দেশের অর্থনীতি কোথায় গেছে বুঝতেছ না? ওই যে যারা যে মৌলবী সাহেবের দাঁড়িয়ালা একটা দেখলাম সিকরা সিকরি করতেছে যে 2,000 টাকা দেন, ও তো ও কি আমার জ্বলবে নাকি? ব্যাংকে কি আমি 2 কোটি টাকা রেখে গেছি? যার রাখছে সে জ্বলতেছে। কেমন লাগে দেখো, কেমন লাগে? জ্বলতেছে কারো বুঝো না? কার জ্বলতেছে বুঝো না? ওটা বুঝতেছে তারেক রহমান, ওটা বুঝতেছে জামাতের আমির। জ্বলতেছে কি জ্বলতেছে না?
তোমাদেরই বরং জ্বলতেছে, জয়িলাকের পুইরা সরকার হয়ে যাইতেছে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য। আরো জ্বলবে, অপেক্ষা করো। শেখ হাসিনা আসে নাই, এখনই সিকরা সিকরি লাগাই দিছ। আমরা আসি নাই বাংলাদেশে, এখনই সিকরা সিকরি লাগাই দিছ। সিকরা সিকরি তো জ্বলবে তো তোমার আর কয়েকদিন পরে, পাবলিক জুতায় চাপার ধন্না সোজা করে ফেলবে। আর কয়েকদিন আমি তো চাই যে আওয়ামী লীগ, মানে অনেকেই চাইতেছে আওয়ামী লীগ, তাহলে আমি চাই আওয়ামী লীগ একটু দেরি করে ক্ষমতায় আসুক। আমি চাইতেছি তাহলে বুঝতো যে আওয়ামী লীগ না থাকলে, শেখ হাসিনা না থাকলে কি হয়। 1 টাকা বিনিয়োগ আছে সোনার চান, চলবে আমার। আপনি বলছেন আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে, কিন্তু বিএনপি নেতা বলছে ঘর থেকে ধরে ধরে। এটা যদি আমাদের শামীম ওসমান বলতো তাইলে তো মহাভারত কোরআন শরীফ হয়ে যেত, কোরআন শরীফ মহাভারত হয়ে যেত, তাই না? এটা যদি আওয়ামী লীগের নেতা বলতো, এটা যদি যুবলীগের সম্রাট বলতো, এটা যদি ছাত্রলীগের রব্বানি ইনান বা ইয়ে বলতো আর কি, বুঝলে কি, সাদ্দাম, এরা বলতো, তাইলে তো বলতো গণতন্ত্র খতরেমে। এখন বিএনপিরা একটু বললে গণতন্ত্র খতরেমে যায় না। বাংলাদেশের সবসময় গণতন্ত্র খতরেমে থাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, ইসলাম খতরেমে থাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে। জামাত আইসা যখন 36টা করে হাঙ্গা করে, 32টা করে বিয়া করে আর বলাৎকার করে, তখন ইসলাম খতরেমে হয় না। যখন গিদরের গোছ আসে তখন গণতন্ত্র খতরেমে যায় না। যখন আমেরিকার সাথে চুক্তি করে তখন ইসলাম খতরেমে যায় না। ইসলাম খতরে যায় কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে। এছাড়া শেখ হাসিনা 560 মসজিদ বানাইলো, ইসলাম খতরেমে পড়ে যায়। এরা বানায় না কেন? এরা মসজিদ বানাইতে বলেন, ইসলাম খতরেমে করে, এরা গণতন্ত্র করে। এখন আর গণতন্ত্র খতরেমে না। জামাতের সমালোচনা করলে গণতন্ত্র খতরেমে পড়ে, শিবিরের সমালোচনা করলে ইসলাম আর গণতন্ত্র দুইটাই খতরেমে পড়ে, পাকিস্তানের কথা বললে ইসলাম খতরেমে পড়ে, মুক্তিযুদ্ধের কথা বললে। কিন্তু এখন বাংলাদেশে মব ভায়োলেন্স মব করলে গণতন্ত্র খতরেমে যায় না। গণতন্ত্র যে বলছেন আইনমন্ত্রী, গণতন্ত্র হলো জনগণের প্রতিক্রিয়া। জনাব আইনমন্ত্রী থাইকেন সর্বোচ্চ আপনার 2 বছরই থাকবেন। আমার ভাবির জেঠা ইউনুস 18 মাস ছিল, আপনারা না হয় 18 মাসের জায়গায় নাই আপনারা 24 মাস থাকবেন। তারপরে এই কথাগুলো আপনাদের আওয়ামী লীগের যে কি সুবিধা হইতেছে, মানে প্রতি মুহূর্তে আমার ভাবির পোলা, ভাবির মাইয়া, তারপরে এমপি মন্ত্রী, তারপরে অন্য দল থেকে ভেগে আসা বিএনপিতে ঢোকা এমপি মন্ত্রী, তারপর কোটায় মন্ত্রী, অনুরোধের আসরের এমপি, যা বলতেছে, এবং কিছু বুদ্ধিজীবী যা বলতেছে আওয়ামী লীগের আগামীতে বিরোধী দলকে ঠেকাইতে, সমালোচনা ঠেকাইতে, বুদ্ধিজীবীদের ঠেকাইতে, পত্রিকা ঠেকাইতে, পাবলিকের কথার উত্তর দিতে, এবং এই যে বিএনপি, জামাত এবং ইন্টারন্যাশনালি তাদের কথা ঠেকাইতে কোনো গবেষণা তাদের করতে হবে না। আওয়ামী লীগের জন্য সব বয়ান রেডি করে দিছে। যেমন যখন আওয়ামী লীগ এসে যখন এদের সবগুলো যে বলছে না যে ঘর থেকে বাড়াইতে দিব না, বাড়িকে ধরে আনবে, তখন এরা বলবে আমরা তো ঘর থেকে ধরে আনতে বলি চাইনি, আপনারাই তো চাইছিলেন। এরাও যখন মব করবে, এরাও যখন এরকম উষ্টাবে ধরে তেলা পোকার মতো ঝুলাবে, ঠিক আছে, ইন্দুরের মতো লিঙ্গুর ধরে ঢিল দিবে, তখন যখন এরা বলবে গণতন্ত্র খতরেমে, তখন এই যে এটা মব চলতেছে, সন্ত্রাস চলতেছে, ভায়োলেন্স চলতেছে, তখন আওয়ামী লীগের নেতারা বলবে, ছাত্রলীগের নেতারা, যুবলীগের, এটা তো মব না, এটা জনগণের প্রতিক্রিয়া। আবার আজকে একটা কি যেন এক চাকমা নাকি বাহারি আছে একটা, সে তো বলেইছে প্রয়োজনে ছাত্রদের জন্য, ছাত্র শিক্ষার লাভের জন্য ভায়োলেন্স করবে, মব করবে, সে তো বলেই দিয়েছে। এটা যদি ছাত্রলীগের কেউ বলতো এতক্ষণ বাংলাদেশে কলামের পর কলাম প্রসব করা শুরু করতো বাংলাদেশের বুদ্ধিজীবীরা। আর টকশোতে যারা আছে তারা মিনিটে মনে করেন যে প্রতি মিনিটে 10,000 বাক্য প্রয়োগ করতো, গণতন্ত্র খতরেমে, ছাত্র এভাবে কথা বলে। কিন্তু এখন আর কোনো সমস্যা নেই, আমরা দেখলাম তো, দেখতেছি তো। ওই লোকটা আবার বলছে পাগলের সুখ মনে মনে। হ্যাঁ, এই লোক, হ্যাঁ ঠিকই তো, পাগলের সুখ তো মনে আমরা দেখতেছি না তোমার সুখের ঠেলায়। আমাদের জামাল একটা কথা আছে যে সুখের ঠেলায় একেবারে, ওই ভাষাটা প্রয়োগ করলাম না, এত সুখের ঠেলায় 1 পয়সা বিনিয়োগ নাই, আর সাফা আমার সুখ কিনা তাই গো। পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ঢুকবা তো ছাত্রলীগের লুঙ্গির তলে, নাহলে যুবলীগের লুঙ্গির তলে, ওটা তো আমরা জানি। তখন আমরা হয়ে যাবো হইলো দেশদ্রোহী, তখন আমগরে বানাবা জামাত বিএনপি, আমগরে বানাবা বিদেশি। তখন তো তোমরা যায় ছাত্রলীগ আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকবো, ওটাও আমরা জানি, এটা জানা আছে আমাদের। আমি জানি ওইগুলো তাদের চিনি, তারা কারা, এগুলো বলবে পাগল সব মনে মনে কিনা, বুঝতেছো না? সেটা ভাত আছে নাকি, সেই খলিল সে একটা পরকীয়ার জন্য এই দেশে পালিয়ে গেছিল, আমেরিকা ছিল বহু বছর, রজার খলিল ছিল, সে দাবি করতেছে সে আমেরিকান না। এত বছর তাহলে কোন ভিসা স্ট্যাটাস ছিল আমেরিকায়? সে তারেক রহমানকে জড়ায় কিন্তু হুমকি দিচ্ছে। সে এখন বলাৎকার করে, তালেব এলেম বলাৎকার করে ধরা পড়ে, তখন কি কয়, আমার ধরো না ইসলাম খতরেমে কিনতে যাবে। এখন এটাই বলতেছে তারে দলে তারেক রহমান তো রাজনীতিবিদ। তারেক রহমানকে যে বের করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীরা মাজার হাড্ডি ভেঙেছে, তাকে ঝুলিয়ে রেখেছিল ফ্যানে,
আমরা তখন বলতাম, তখন বিশ্বাস করতো না কেউ। এখন তো দেখি পত্রিকা আসে তাকে ঝুলিয়ে রেখেছিল সেনাবাহিনী। আওয়ামী লীগ কিন্তু তারেক রহমানকে ঝুলায় নাই, আওয়ামী লীগ কিন্তু তাকে দেশ থেকে বের করে দেয় না, এই সেনাবাহিনী তাকে মাঝরাটি বের করে দিয়েছিল। তারেক রহমান তো রাজনীতিবিদ ছিল, তাকে মুসলেখা দিয়ে চলে যেতে হয়েছে একবারের জায়গায় 3 ঘন্টার মধ্যে 3 বার মুসলেখা দিয়ে দেশ সাথে। আমরা সবাই জানি। তুমি খলিলুর রহমান কেন গেলা? আরেকজনের বউর সাথে লুচ্চামি করছো এবং তারা কোনো খুনি হয়ে গেছে, তারপর তুমি জেল খাটবাটোরে ভেগে গেছো আমেরিকা, ওটা আমরা জানি না? আর তুমি যে আমেরিকান, আমরা বলেছি আদালতে আমাদের যাইতে দাও, যাইতে দিবা না, আদালতে যাওয়ার দরকার কি? মিস্টার খলিলুর, আমি চ্যালেঞ্জ করলাম আপনার চ্যানেলের মাধ্যমে, মিস্টার ব্লেজার খলিল, মিস্টার বেলেট খলিল, মিস্টার রোহিঙ্গা খলিল, তোমার বাপের যদি মুরত থাকে পররাষ্ট্রমন্ত্রী নাকি হয়েছে, উড়ে এসে জুড়ে বসে, মিস্টার ব্লেজার খলিল, তোমার মায়ের ভাতার যদি মুরত থাকে, তোমার আইডি কার্ডটা দেখাও। তুমি জাস্ট আইসা ভোটার আইডি কার্ডটা দেখো আর জাতীয় পরিচয় পত্র দেখাও। আমার তো আছে, আমি দেখাবো? আমার তো আছে। 1 মিনিট বলছি, যখন দেখাই দেয় যে এইভাবে দেখাক। 1 সেকেন্ড নগদে সবকিছু করি। শেখ ফরিদ আমাদের আলোচক, চমৎকার একটা মানুষ। ব্লেজার খলিল যেহেতু এত কিছু বললো, আমাদের কিছু বলতে আমাকে দুঃখিত প্রিয় দর্শক, আমাকে একটু সময় দেন। এই যে মিস্টার ব্লেজার খলিল, তুমি এইভাবে তোমার আইডি কার্ডটা দেখো। এই যে আমার বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র, তোমার যদি মায়ের ভাতারের মুরত থাকে, তুমি এইভাবে দেখাও। তুমি দেখাও, পাসপোর্ট দেখাবো। এরা কিন্তু ভোট দেয় নাই, মিস্টার ব্লেজার খলিল, এই যে দেখো, এই যে শেখ ফরিদ, এই যে দেখা যাচ্ছে তো না? পাসপোর্ট দেখাবো। এই যে শেখ ফরিদ, তোমার এরকম মায়ের ভাতারের মুরত থাকলে এরকম একটা জাতীয় পরিচয় পত্র দেখো। পাসপোর্ট দেখাবো। আমাকে তাহলে আবার 30 সেকেন্ড সময় দিতে হবে। না, ঠিক আছে ফরিদ ভাই। হ্যাঁ, এই আমার ব্যাগ থেকে বের করতে হবে। তাহলে তুমি ব্লেজার খলিল এইভাবে দেখো। আর্মির ব্যাপারে আপনি তো অনেক চ্যালেঞ্জ দিচ্ছেন, অনেক কিছু বলছেন। উপদেষ্টা ডক্টর জাহিদ বলছে ইলেকশনের পর আর্মির কোনো মিনিস্ট্রি পাওয়ার নাই। ডিসি সম্মেলনে বলা হয়েছিল যে আর্মি সিভিল প্রশাসনের সাথে কাজ করবে। আবার হোম মিনিস্টার বলছে জুনের মধ্যে আর্মি ব্যারাকে ফেরত যাবে। কোনটা বিশ্বাস করবো আমরা? আর নিজেরাই কি কয় তাই তো তারা জানে না। স্বরাষ্ট্রমন্ত্রী সকালে বললে বিকালে বলে আমি জানি না। এই জাহেদ বলছে দেশে জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জঙ্গি নাই। আমরা কারে বিশ্বাস করি? দুইজনের কানে ধরে দাঁড়া করে রাখতে বলছি বাইতুল মোকাররমের মসজিদের সিঁড়িতে। দুইজনের কানে ধরে বলবেন যে তোরা কারা সত্যাকে বল। এই স্বরাষ্ট্রমন্ত্রী আর এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ নাকি ফাক্তার ডাকেত উড়ে এসে গুপ্ত জাহেদ কোন দল করে কেউ চিনে না, মেম্বার হইতে পারবে নাকি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মন্ত্রী? অদ্ভুত ব্যাপার। এই বিএনপি করে না কোন রাজনৈতিক দল করেছে? ওই নাগরিক মান্নাবের পিছিয়ে কয়দিন হাঁসের বাচ্চার মতো চুঁ করছে, চিনে গে জাহেদের? আমি বুঝে উঠতে পারি না বিএনপি কে কোন আক্কেলে এর প্রতিমন্ত্রী বানাইলো আমি বুঝি না। কোন আক্কেলে তারেক রহমানের উপদেষ্টা বানাইছে? আমার তো মাথায় ধরে না, আমার তো মাথায় আসে না এই জাহেদকে যে বানাইছে। এই জাহেদ যে বলতেছে যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, সার্কুলার কোথায় আইএসপিআর এর? সেনাবাহিনীর সার্কুলার কোথায় আমরা জানতে চাই, সরকারের সার্কুলার জানতে চাই কোথায় তারা? আমরা তো দেখি না তো। আমাদের কি মনে হয় আমাদের জাহেদের মতো পাড়া মনে হয় আমাদের? আমরা বুঝি না কিছু। আর কিস্তিতে কেন যাবে সেনাবাহিনী? কিস্তিতে তোমরা যাবা না আমরা জানি, তোমরা কিভাবে যাবা সেই ব্যবস্থা আমরা করতেছি। যাবা না মানে যাবা, আবার দুলাভাই ডাকবা। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে না থাকে সরকারের, তাদের সাথে সিভিল লোকদের তাদের কি কাজ? এখানে কি কাজ? প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, দেশ যুদ্ধ অবস্থা আছে, কেন তারা এখানে থাকবে? ওয়াই না কোনো প্রাকৃতিক দুর্যোগ চলতেছে? আর প্রাকৃতিক দুর্যোগ চললে তো সারা দেশে একবার সেনাবাহিনী নামে না? যেখানে প্রাকৃতিক দুর্যোগ হবে সেখানে যাবে। যুদ্ধ হইলে তাহলে সারা দেশে যুদ্ধ হচ্ছে কারোর সাথে? আমাদের যুদ্ধ করার মুরত আছে এদের, চাপা মারা যারা। পাখি শিকার করার মতো যোগ্যতা আছে এদের, পাখি শিকার করতে পারবে। আরামে বসে বসে খাই, তো কোনো কাজ তো নাই। তাই কত লম্বা এনে আসছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে। আর এই বিদেশি শক্তির, প্রভু শক্তির গোলাম হিসেবে এরা টিকে আছে এখন এবং টিকিয়ে রাখছে। ওগুলো আমরা বুঝি না। সেনাবাহিনী কিস্তিতে যায় কেন? বেড়াকে একবারে যায় না কেন? বাণিজ্যিক চুক্তিকে সবাই বলছেন দেশ বিক্রির চুক্তি, কিন্তু আজকে মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন দেশ বিক্রির চুক্তি কাউকে করতে দেয়া হবে না। মনে হলো সেলিম আমাদের মহান বিপ্লবী কমরেড হাজি বলেন না কেন, তো হাজি কমরেড হাজি মোহাম্মদ কমরেড সেলিম, তিনি এতদিনে মনে পড়লো এই কথাটা? আগে মনে ছিল না? ইউনূস সরকার ক্ষমতায় থাকতে গিয়ে বসে থাকতেন ইউনূসের দরবারে, খাজা বাবার দরবারে তো বসেছে মেলা, সেখানে বসে থাকতেন। এতদিনে মনে পড়লো? সিংকুমামের এতদিনে লাফায় ইউনূস থাকতে কথা বলে নাই কেন? ওইখানে গিয়ে বিপ্লবী সাইফুল হক দেখি এখন বয়ান দেয়
চক্কর বক্কর ভর্তিরা এখন বয়ান দেয়, মেঘ মোল্লা পশু না পশুরা বয়ান দেয়, তখন কোথায় ছিল? যখন ইউনুস ক্ষমতায় ছিল। এগুলো এগুলো ভণ্ডামি, এগুলো তো আরেক ভণ্ডামি এই কমরেডদের। এই কমরেডরা বামপন্থীরা আরেক জালিয়াত। বাংলাদেশে কোনো কমরেড আছে নাকি? বাংলাদেশে কেন এই সাবকন্টিনেন্টে কোনো বাম দল আছে? পাকিস্তানের বাম দল তো আশেকের রাসূল, আফগানিস্তান তো কোনো রাজনীতি নাই। এই ভারতে কয়টা বাম আছে, এগুলো জালিয়াত। মুসলিম জঙ্গিদের পক্ষে তারা কথা বলে। আর বাংলাদেশে কিছু বাম আছে, এরা আমেরিকার কথা বলে, পক্ষে কথা বলে, বিপ্লব আমেরিকার সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে সারাদিন জেহাদ করে, আবার আমেরিকা বউ পোলাপান পাঠায় রাখে, নিজেও গিয়ে আমেরিকা থেকে। এগুলো বদমাইশি, আমরা জানি তো। বাংলাদেশে কোনো বামপন্থী আছে নাকি? আমরা দেখেন তো সব বামপন্থী। ফ্রড মাঝহার আরেক বাম, ওর পোলা কই থাকে? বামপন্থীদের পোলা মানে আমেরিকা থাকে কেন? ইরানে যায় না কেন? ইরানে যায় না কেন? উত্তর কোরিয়া যায় না কেন? কিউবা যায় থাকে না কেন? চাইনাতে যায় থাকে না কেন? এত এত দরদ গাজাতে যায় থাকে না কেন? ফিলিস্তিনে যায় থাকে না কেন? এত ফালপারে আমেরিকা যায় থাকে। এগুলো হচ্ছে এরকম বন্ড বাম। এগুলো বাংলাদেশে কোনো বামপন্থী আছে নাকি? কমিউনিস্ট ম্যানিফেস্টোরা চর্চা করে। বাংলাদেশে বামপন্থী দল থাকলে ভেবে তারা জাদুঘরে যাইতো। বাংলাদেশ, ভারতে কোনো বামপন্থী দল নাই। বামপন্থীরা যদি জেনুইন বামপন্থী থাকতো, তারাই তো এই ভারতবর্ষে ক্ষমতায় থাকতো। ভারতবর্ষ তো ভাঙতোই না বামপন্থী থাকলে। অরিজিনাল বামপন্থী থাকলে তাহলে মুসলিম লীগের ম্যানিফেস্টো লেগে ভারতীয় বামেরা। বামপন্থী নাই, বামপন্থীরা থাকলে আজকে ভারতবর্ষই ভাঙতো না, ঐক্যবদ্ধ থাকতো। ইউএসএস আর মানে সোভিয়েত ইউনিয়নের মতো থাকতো। এগুলো ভণ্ড, এগুলো কোথাকার এগুলো বাম? এগুলা কোনো বামপন্থী নেই বাংলা ভারত বাংলাদেশের কোনো বামপন্থী, এগুলো ভণ্ড বাম। এরা আওয়ামী লীগ বিএনপিতে ভাত পাবে না, জায়গা পাবে না, তাই তারা এসে বামপন্থী হয়েছে। কোনো বাম আছে নাকি বাংলাদেশে? এরা না বিজেপি করতে পারে, না কংগ্রেসে ভাত পাবে। দেখেন না ভারতের মতো দেশে, গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তারা নীল হইলো কেন? নীল হয়ে গেছে। এই বাংলাদেশে তো এগুলো সব জাদু করে যাওয়ার অবস্থা। ওই গরুর মাংস খাওয়াইয়া বামগিরি করা, শুয়োরের মাংসটা খাওয়াই না ওইখানে, দেখি বামগিরি কই থাকে। ওই শুয়োরের গরুর মাংস বিলিয়ে দিয়ে ওই আর মাদ্রাসার পোলা বান্ধরে খাওয়াইয়া বামপন্থী গিরি বাংলাদেশে না, আর হজ করে বামপন্থী গিরি বাংলাদেশে। একটু অন্যটা করে দেখ না দেখি। মুরদে কতগুলা তারা তো খুব কষাই বৌদিরে কষাই বলে না। ইরানে যে তেহরানের কষাইরে তো কষাই একবার বলতে শুনি না। সারাদিন দেখি বাংলাদেশের বামপন্থীরা মরে বিরোধী কই বাংলাদেশের বামপন্থী মোদি কষাই। তোর মায়ের ভাতার হয় নাকি? ইয়ে তেহরানের কষাই তোর মায়ের ভাতার হয়? তার নাম তো নেশা ওটা বামপন্থী। কিসের বামপন্থী বাংলাদেশে? কোনো বামপন্থী নেই বাংলাদেশ, ভারতেও নেই বামপন্থী। এগুলো সব জালিয়াতপন্থী। কিসের বামপন্থী হলে আপনি কিভাবে মৌলবাদী শক্তিকে তোষণ করেন? বামপন্থী হলে কিভাবে আপনি জঙ্গিদের সমর্থন করেন? বামপন্থীতে কোনো ধর্মীয় মৌলবাদকে আপনি সমর্থন করতে পারবেন না। আপনি জয় শ্রীরাম স্লোগান দিলে আপনার শরীর জ্বলে, আল্লাহু আকবার বলে আমিন আমিন সুবহানাল্লাহ। এগুলো ভণ্ড আমরা চিনি, আর বাংলাদেশে বামদের আমরা চিনি। জি ফরিদ ভাই, আজকে একজন অ্যাডভোকেট আমাকে ফোন করেছিলেন। ফোন করে বললেন যে কোনোভাবে আপনি শেখ হাসিনার কাছে মেসেজটা পাঠান, উনি দেশে আসা উচিত, উনাকে কেউ জেলে আটকে রাখতে পারবে না, আপিল বিভাগের থেকে আমরা তাকে জামিন করাবো। উনি না থাকলে এই দেশটা থাকবে না, এই দেশটা টিকবে না। উনার মাঝে ভয় নাকি হচ্ছে ভারত উনাকে আসতে দিচ্ছে না, কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে বিজেপি যে উইনটা পেয়েছে বাংলাদেশে জামাত, কাজে ভারত এক পর্যায়ে ইউক্রেনের মতো বাংলাদেশে অভিযান চালাবে, দুই বাংলাকে এক করবে। এই ধরনের চিন্তার কোনো বাস্তব মনে হয় আপনার? আমি এটা বাস্তব কোনো কিছুই মনে করি না। ভারত যদি বাংলাদেশ ইউক্রেনের মতো দখলই করবে, তাহলে যখন বলছিল যে 7 সিটার খাই ফেলবে, ওই দিনই তো বাংলাদেশের আর্মিদের সেনাবাহিনী হেডকোয়ার্টার উড়াই দিত, বিজেপির হেডকোয়ার্টার উড়াই দিত। যদি এটা হইতো, এগুলা অবাস্তব চিন্তা। ভারতে তো পাগলা, ভারতকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? এই 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি হলো জেহাদি মাইন্ড সেট আপ। তাদেরকে এই দেশ দখল করে বিপদে পারবে নাকি? কেউ কোনোদিন আগুনের বুকে নেয়, আগুন কেউ কোনোদিন মাদার কাটা গাছে জড়াই ধরে? ভারতে তো পাগল হয়েছে নাকি? বাংলাদেশ যদি হাঙ্গা বসে, আমরা যদি সবাই বলে আসো ভারত আমাদের নাও, তাও তো নিবে না, যুদ্ধ করবে এখানে, যুদ্ধ করে নিতে আসবে। এত পাগল হয়েছে। আর ভারত বাংলাদেশকে কেন আক্রমণ করবে? কি কারণে আক্রমণ করবে? সে কি নিজের কানের নিজের নাকের মধ্যে নিজে খোঁচা দিবে, নিজের চোখে নিজে খোঁচা দিবে? কারণ এই বাংলাদেশ বিশ্ব তো চাচ্ছে বাংলাদেশ একটা ব্যাটেল ফিল্ড হোক, এটা তো চাচ্ছে। তো ভারত ওই সুযোগ দিবে না। ভারত কূটনীতিতে ভারত কতটুকু শক্তিশালী এখন ইউক্রেন কোন দিকে? এটা রাশিয়া আর ইউক্রেন না তো, বরং এটা চায়নার জন্য হেডেক হবে। চায়না এই কাজ করে, আপনারা বলি এটা অসম্ভব মনে হইতে পারে। আমি একদিন বলেছিলাম, 4-5 বছর আগে পোস্ট দিয়েছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, বলছিলাম কোন একদিন পাকিস্তান বা কলকাতায় এসে পারমাণবিক বোমা হামলা করবে। বলছে না কয়েকদিন আগে, ওরা একটা ভবিষ্যৎ বানিয়ে ফেলে। এটা কোনোদিন বাংলাদেশ দল করলে চায়না এসে দখল করবে। ওই সারাদিন খাতায় পরে ভারত আসবে, পরে দেখে বার্মা এসে পড়ছে। আসে নাই বার্মা? 15 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা ঢুকাই দিছে। সারাদিন
বই পড়বেন হলো ইতিহাসের, যা দেখবেন বাংলা সাহিত্যের প্রশ্ন এসে গেছে। ওইটা হলে তার সাথে আমি একেবারে 1% একমত না। মানে একটা সম্ভাবনা, যেটা আমি দেখি না। ভারত কখনোই বাংলাদেশকে আগে আক্রমণ করবে না। ভারত কখনোই ইউক্রেন হবে না। ইউক্রেন আর রাশিয়ার যে সম্পর্ক আর বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আলাদা, এখানে প্রশ্নই আছে না। ইউক্রেনের মতো বোধাই না বাংলাদেশের মানুষ। ইউক্রেনের লোক বহুত বোধাই, তাই এটা হয়েছে। বাংলাদেশের মানুষ এগুলো জানে যে কি করতেছে। আপনি কি মনে করেছেন যে বাংলাদেশের মানুষ শুধু আমরাই বুঝি, তারা বুঝে না? ওই ভারতের বিরুদ্ধে যুদ্ধে টাক দেন, কেউ যাবে না। ওই কয়েকটা মাদ্রাসার পোলাপান ছাড়া কিছুই যাবে না। আর পালে পালে মরবে। এখন কেউ যদি পালে পালে গটলিকা প্রবাহ হয়ে মরতে যায়, আমাদের এলাকায় না, আমাদের বাড়ির সামনে রেল লাইন আছে, আমরা দেখতাম বিরাট তখন তো আজ থেকে 40 বছর আগে, তখন তো এত ঘর বাড়ি ছিল না। ওইখানে এসে ওই রেলের ময়দানে এসে ভেড়া ছেড়ে দিত। যখন রেলগাড়ি যাইতো না, আমরা আশ্চর্য হয়ে যেতাম। ওই একটা ভেড়া যেদিকে দৌড় দিত, সবটি ভেড়া রেল লাইনের ওই বগির নিচে গিয়ে মরতে হবে। বাংলাদেশের সব মানুষ গড্ডালিকা হয়েছে মাদ্রাসার মৌলবী ছাড়া। এই যে এত সাফা দেখেন না, ভারত যেদিন যদি আক্রমণ হতো পরিস্থিতি, সব তো পালায় যাবে, সব পালায় চলে যাবে এই দেশ থেকে। একটাকে হারিয়ে লাগে খুঁজে পাবেন না মাদ্রাসার মৌলবী ছাড়া আর তালেব এলেম ছাড়া। বড় বড় যেগুলো মৌলবী সব পাকিস্তান পালাবে, কেউ থাকবে না। সেনাবাহিনী থাকে না, আপা উঠায় বলবে যে আসসালামু আলাইকুম ভাইজান, আসেন ভাইজান আসেন, এই হাত তুলে পয়সা থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করছে? চাপা মারে না। আর কেন ভারত আমাদের সাথে আক্রমণ করবে? কি কারণে করবে? চুল গায়ে ঘাও বানায় কে? এটা কি বাংলাদেশ নাকি? আবারও বলি, যদি ভারত আমাদের দেশকে দখল করতে চাইতো তাহলে 71 সালে দখল করে নিত। ওইটাই বলে 71-এ তারা সেই ভুলটা করছিল। বঙ্গবন্ধুর নামে আর্মিটা তারা ভুল করে নাই। আমার মতে 71 দখল না করে তারা ভুল করে নাই। এখনো তারা যুদ্ধ করবে